গাজা পুনর্গঠনের $25 বিলিয়ন পরিকল্পনা আসলে কি, কেন আলোচিত, আর কোথায় বড় প্রশ্ন? জ্যারেড কুশনার সম্প্রতি গাজা পুনর্গঠনের জন্য প্রায় $25 বিলিয়ন একটি মাস্টার প্ল্যান উন্মোচন করেছেন, যিনি ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে উপস্থাপিত এই প্রস্তাবটি কাগজে কলমে উন্নয়নমুখী হলেও এর রাজনৈতিক বাস্তবতা ও নৈতিক দিক নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কুশনারের প্রস্তাব অনুযায়ী 2035 সালের মধ্যে গাজা উপত্যকাকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে। মূল লক্ষ্য হল যুদ্ধ ও অবরোধ নির্ভর বাস্তবতার বদলে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানকে সামনে আনা। এই পরিকল্পনায় আধুনিক অবকাঠামো, নতুন আবাসন, বন্দর ও পরিবহন ব্যবস্থা, শিল্পাঞ্চল এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের রূপরেখা রয়েছে। অর্থাৎ গাজাকে কার্যত একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের ভাবনা। মাস্টার প্ল্যানটি 4টি ধাপে ভাগ করা হয়েছে: নিউ রাফা, সিটি 1, খান ইউনিস, সিটি 2, সেন্টার ক্যাম্প, সিটি 3, গাজা সিটি, সিটি 4। নিউ রাফা এলাকায় প্রস্তাব করা হয়েছে 1 লাখের বেশি স্থায়ী আবাসন ইউনিট, 200 শিক্ষা প্রতিষ্ঠান, 180টি সাংস্কৃতিক, ধর্মীয়, কারিগরি কেন্দ্র, 75টি চিকিৎসা প্রতিষ্ঠান। এছাড়া উপকূলীয় এলাকায় প্রায় 170টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এইসব টাওয়ারে আবাসিক ভবনের পাশাপাশি পর্যটন কেন্দ্র, ডেটা সেন্টার ও আধুনিক শিল্প এলাকা গড়ে তোলার কথা বলা হয়েছে। বোর্ড অফ পিসের হিসেবে গাজা পুনর্গঠনে অন্তত $25 বিলিয়ন প্রয়োজন হবে। তবে স্বাধীন বিশেষজ্ঞদের মতে প্রকৃত ব্যয় $70 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, আর পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে কয়েক দশক। কুশনার জানান, প্রথম 100 দিন জোর দেওয়া হবে মানবিক সহায়তা। এর মধ্যে থাকবে খাদ্য, আশ্রয়, হাসপাতাল, পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রায় 68 মিলিয়ন ধ্বংসস্তূপ অপসারণ। এরপর ধাপে ধাপে শুরু হবে স্থায়ী পুনর্গঠন। একই সঙ্গে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যেখানে বিনিয়োগকারীদের জন্য কর ও শুল্ক সুবিধা দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার প্রশংসা করে বলেছেন, গাজার ভৌগোলিক অবস্থান অসাধারণ এবং এটি মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হয়ে উঠতে পারে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র গাজা নিয়ে নেবে এবং পুনর্গঠন করবে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। জাতিসংঘের তথ্যানুযায়ী 2023 সালের যুদ্ধের পর গাজার 90% বেশি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলে মানবিক সংকট এখনো গভীর। প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় সহায়তার উপর নির্ভরশীল। শীতে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিকল্পনার সবচেয়ে বড় সমালোচনার জায়গা হলো এতে গাজার মানুষের রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন প্রায় অনুপস্থিত। ফিলিস্তিনি নেতাদের বক্তব্য স্পষ্ট, যুদ্ধ বন্ধ না হলে, অবরোধ প্রত্যাহার না হলে এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান ছাড়া অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না। অনেক বিশ্লেষক এই পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসনের আগের ডিল অব দ্য সেঞ্চুরির ধারাবাহিকতা হিসেবে দেখছেন। সেই পরিকল্পনাতে অভিযোগ ছিল অর্থনৈতিক সুবিধার প্রলোভন দেখিয়ে ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবি দুর্বল করার চেষ্টা করা হয়েছে। সমর্থকদের মতে প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজার সাধারণ মানুষ কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার সুযোগ পাবে। উন্নত অবকাঠামোর মাধ্যমে দীর্ঘদিনের মানবিক সংকট কিছুটা হলেও কমতে পারে। তবে সমালোচকদের মতে প্রকৃত লাভবান হবে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আঞ্চলিক শক্তিগুলো। গাজার জনগণের মতামত সরাসরি অংশগ্রহণ এখানে গৌণ থেকে যাচ্ছে। গাজা এখনো যুদ্ধ, অবরোধ ও প্রশাসনিক বিভক্তির মধ্যে রয়েছে। এই বাস্তবতায় কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কে? নিরাপত্তা নিশ্চিত করবে কারা? গাজার মানুষ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হবে? বিশ্লেষকদের মতে রাজনৈতিক সমাধান ছাড়া গাজার পুনর্গঠন মানে হবে অস্থির মাটির উপর উন্নয়নের ভবন দাঁড় করানোর চেষ্টা। এই প্রস্তাব শুধু গাজার ভবিষ্যৎ নয়, মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দৃষ্টিভঙ্গিরও ইঙ্গিত দেয়। ট্রাম্প ঘনিষ্ঠ মহল এখনও বিশ্বাস করে অর্থনৈতিক উন্নয়ন দিয়েই রাজনৈতিক সংকট সামাল দেওয়া সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, উন্নয়নের নামে গাজার মানুষ কি নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা হারাবে, নাকি এই পরিকল্পনা নতুন করে আরো অস্থিরতা ও উত্তেজনার জন্ম দেবে? কমেন্টে লিখুন আপনার মতামত।